আমরা যখন সবাই রেডমি 10 সিরিজের অপেক্ষায় তখনও কিন্তু রেডমি 9 সিরিজে একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। এবারে রেডমি 9 সিরিজে লঞ্চ করে ফেললো রেডমি 9 পাওয়ার নামে এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনটি। কিছুদিন আগে লঞ্চ করা রেডমি 9 ছিল ভ্যালু ফর মানি ডিভাইস। এখন দেখার বিষয় রেডমি 9 থেকে রেডমি 9 পাওয়ার কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারে। রেডমি 9 পাওয়ারের ফুল রিভিউ নিয়ে বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। লেটস গেট স্টার্ট। ফোনটির প্রাইসিং নিয়ে আলাদা করে কথা বলতে চাচ্ছি না, কারণ এর প্রাইস দ্রুতই ওঠানামা করছে। ডেসক্রিপশন বক্স থেকে এর প্রাইস অবশ্যই চেক করে নেবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সেলটেক ভিডি। বসুন্ধরা সিটির ব্লক সি লেভেল 5-এর 69 নম্বর শপটি তাদের কাছে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। ইএমআই ফ্যাসিলিটিতেও ফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে। ফোনের আপডেট প্রাইস লিস্ট জানতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ, ফেসবুক পেজ অথবা গ্রুপ। বিস্তারিত রইল ডিসক্রিপশন বক্সে। আনবক্সিং করে সময় নষ্ট করতে চাই না, এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বক্সে কী কী প্রোভাইড করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি রেডমি 9 পাওয়ার ডিভাইসটিকে। তারপরে রয়েছে একটি 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যদিও এই ডিভাইসটি সর্বোচ্চ 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে। তারপরে দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি কেবল এবং একটি সিলিকন ট্রান্সপারেন্ট কভার বক্স, সেই সাথে সিম ইজেক্টর এবং ইউজার গাইড তো থাকছেই। এই ছিল বক্সে থাকা মূল কন্টেন্টগুলো। শুরু করা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এবারে রিয়ার পার্টের ডিজাইনে বেশ বড়সড় পরিবর্তন এসেছে ফোনটিতে, বিশেষ করে এর ক্যামেরা মডেলটি। আমার কাছে বেশ চমৎকার লেগেছে এর ক্যামেরা মডেলটি। সেই সাথে রিয়ার পার্টে ক্যামেরা সার্কেলকে ঘিরে একটি সানরাইজ ইফেক্ট, যেটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটি আমার কাছে মনে হয়েছে অপ্পোর ফোন থেকে বা রিয়েলমির ফোন থেকে অনেকটাই ইন্সপায়ার্ড। তবে এর ডিজাইনে আমার কাছে যে জিনিসটি খুব একটা ভালো লাগেনি সেটি হচ্ছে রেডমির লোগোটি বড় করে বসানো হয়েছে এইখানে, যেটি খোদাই করা। তবে এটিকে আরেকটু ছোটো করে দিলে আমার কাছে মনে হচ্ছিল যে বেটার একটা ফিল হতো। যা হোক, ডিজাইনের বিষয়টা এক একজনের পার্সোনাল ম্যাটার, আবার অনেকের কাছে এই ডিজাইনটি যথেষ্ট ভালো লাগতে পারে। আর সামনের দিকে থাকছে সেই চিরচিরায়িত অটোডপ নজ, যেখানে সিন অ্যান্ড সাইড বাজেলের পরিমাণ অ্যাজ ইউজুয়ালি রাখা হয়েছে। আর ফোনটির উপরের দিকে থাকছে একটি আইআর ব্লাস্টার, যেটি দিয়ে টিভি, এসি সহ অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি, যেটি শাওমির ফোনের একটি অন্যতম ক্রেডিট। তারপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটি নিয়ে একদম ভিডিওর শেষের দিকে এসে কথা বলবো। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবেও কাজ করবে। আর এটি ছিল খুবই স্লো। কিছুদিন আগে আমি রিভিউ করেছিলাম পোকো M3, যেটি আমার কাছে বেশ স্লো মনে হচ্ছিল, বাট এটিকেও এর থেকে আরও অনেক স্লো মনে হয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার উপরের দিকে থাকছে ভলিউম রকার, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পেয়ে যাচ্ছেন। এর রিয়ার পার্টটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, এতে ম্যাট ফিনিশ থাকায় খুব সহজেই আঙ্গুলের চাপ পড়ে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। 198 গ্রাম ওয়েটের সাথে 9.6 মিলিমিটার থিকনেসের এই ফোনটি আমার কাছে কিছুটা ভারী মনে হয়েছে, বাট ততটা মোটা মনে হয়নি, বিকজ এই দুটো ফোনের সাইড এমনভাবে কার্ভ করা হয়েছে যার ফলে হাতে নিয়ে আমার কাছে মনে হচ্ছিল না এত মোটা একটা ফোন ধরে আছে। ওভারঅল এর ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এই বাজেট রেঞ্জে বেশ ভালো কিছু অফার করছে শাওমি। এবারে চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, অর্থাৎ 1080x1340 পিক্সেল। আর এতে থাকছে 395 PPI ডেন্সিটি, যার ফলে ডিসপ্লের কন্টেন্টগুলো ছিল বেশ শার্প। আর এই ডিসপ্লেতে সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে 400 নিটস। ইনডোরে বেশ ভালো পারফরমেন্স করলেও আউটডোরে ফুল সানরাইজে ফোন অপারেট করতে কিছুটা প্রবলেম ফেস হয়। সো এই বাজেট রেঞ্জের ফোন থেকে এর থেকে বেটার কিছু আশা করতে পারি না। আর ফোনটিতে টাচ রেসপন্স বা ল্যাকেন্সি জনিত কোনো ইস্যুও খুঁজে পাইনি। এছাড়াও কালার শিফটি বা নেগেটিভিটির মতো কোনো ইস্যু ছিল না এতে। আর এই ডিসপ্লেটা ছিল যথেষ্ট কালারফুল। একে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3, আর এই বাজেট রেঞ্জে এতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আশা করাও ঠিক নয়। এখন এক কথায় যদি বলি ডিসপ্লে সেকশনে কেমন করেছে রেডমি 9 পাওয়ার, আমি বলবো এই ফোনের মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর ফুল HD প্লাস রেজুলেশন। সো যারা এই বাজেটের মধ্যে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পছন্দ করে থাকেন, এটি তাদের জন্য পারফেক্ট হবে।
এবারে কথা বলি এর পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 10 বেস MI12 এর রান করছে ফোনটি। MI UI আমার বেশ ফেভারিট ফিচার হলেও এবারে কিন্তু এই ফোনের সাথে খুব একটা অপটিমাইজ ছিল না এটি। আমি প্রায়শই লেগ বা স্টার্টার পেয়েছি। অ্যাপস ওপেন করতে গিয়ে প্রায়শই দেখছিলাম যে এটা বন্ধ হয়ে যাচ্ছিল, আবার অনেক সময় অ্যাপস টোটালি ক্লোজ হয়ে যাচ্ছিল। এরকম সমস্যা আমি অনেক পেয়েছি, যে কারণে আমার কাছে মনে হয়েছে এটি খুব একটা এই ফোনের সাথে অপটিমাইজ নয়। তবে আশা করছি আপডেটের মাধ্যমে হয়তোবা তা ফিক্সড হয়ে যাবে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যেটি 11nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 610। স্ন্যাপড্রাগন 662 লোয়ার বাজেটের একটি চিপসেট। এর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এই বাজেটের মধ্যে। বিশেষ করে এখানে হেভি গেমগুলোর ক্ষেত্রে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাইনি এ থেকে। এখানে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হেভি গেম প্লে করেছি। পাবজি এখানে সর্বোচ্চ স্মুথ ব্যালেন্সে খেলার সুযোগ পেয়েছি, বাট এর এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। প্রচুর লেগ বা স্টার্টার পেয়েছি। এছাড়াও আমি এখানে ফ্রি ফায়ার খেলেছিলাম, এটার এক্সপিরিয়েন্সও খুব একটা ভালো ছিল না। সো আমার কাছে মনে হয়েছে হেভি গেমের জন্য এই ফোনটা মোটেও পারফেক্ট নয়। এছাড়া ছোটোখাটো গেমগুলো কিন্তু অনায়াসেই প্লে করতে পারছিলাম, যেগুলো ফোনের সাথে প্রি ইনস্টল করা ছিল। এছাড়াও আমার কিছু ফেভারিট গেম ছিল যেগুলো আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে প্লে করেছি, বাট এইগুলো বেশ স্মুথ চলছিল। অনেকগুলো অ্যাপস একসাথে রান করে আমি দেখছিলাম এই ফোনটা কতটা লোড একসাথে নিতে পারে, বাট এখানে কিন্তু আমার কাছে খুব একটা ভালো কিছু মনে হয়নি। আমি অনেক সময় যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে অ্যাট লেটেন্সি। সো আমি এক কথাই বলবো, যারা হেভি ইউজার রয়েছেন বা গেমার রয়েছেন তারা এই ফোনটিকে অ্যাভয়েড করে যেতে পারেন। ফোনটি পেয়ে যাবেন মোট দুটি ভেরিয়েন্টে, 464 এবং 4128। 464 ভেরিয়েন্টের সাথে UFS 2.1 এবং 4128 সাথে UFS 2.2 পাচ্ছেন। সো এই ক্ষেত্রে ডাটা রিড এবং রাইটের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা দিবে। UFS 2.2তে ডাটা রিড এবং রাইট UFS 2.1 থেকে কিছুটা বেশি পাবেন। এবারে চলে আসি ফোনটির ক্যামেরা পারফরমেন্সের দিকে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ডে লাইট ফটোগ্রাফিতে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। ছবিতে ডিটেলস, কালার অ্যান্ড শার্পনেস ছিল অ্যাভারেজ মানের। অনেক ক্ষেত্রে ছবিগুলো একটু বেশি বোস্টেড মনে হচ্ছিল। স্ক্রিন টোন এক এক সময় এক এক রকম মনে হচ্ছিল, তবে ভালো লেগেছে এর ডাইনামিক রেঞ্জ। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পেরেছে। মেন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরায় শিফট করলে ইমেজের কোয়ালিটিতে খুব একটা ঘাটতি চোখে পড়ে না। লো লাইট ফটোগ্রাফিতে খুব একটা ভালো ছিল না এর কোয়ালিটি। ছবিতে অনেক বেশি ডিজিটাল নয়েজের উপস্থিতি টের পাওয়া যায়। এছাড়াও ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি অনেক বেশি চোখে পড়ে। ডেডিকেটেড নাইট মোড আছে, যেটি অন করলে মোটামুটি ভালো মানের ছবি পাবেন। প্রপার লাইট কন্ডিশনে এর শাটার স্পিড অ্যাভারেজ মানের থাকলেও লো লাইট ফটোগ্রাফিতে এর শাটার স্পিড ছিল খুবই উইক। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে, সেটা অন্য সব লোয়ার বাজেটের ফোনগুলোর মতোই অ্যাজ ইউজার রেজাল্ট করেছে, যেটাকে আমি বলবো একেবারেই অপ্রয়োজনীয় একটা জিনিস। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে আমাকে। এজ ডিটেকশন ছিল অনেকাংশেই পারফেক্ট, তবে পোর্ট্রেট মোডে ওভার এক্সপোজারের বিষয়টি লক্ষণীয়। 1080p 30 FPS এর সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়। এর কোয়ালিটি ছিল অ্যাজ ইউজুয়াল, তবে ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। স্লোমো সুবিধা আছে, আর এর কোয়ালিটি ছিল এক্সক্লুসিভ মানের। ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স দিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস ছিল অ্যাভারেজ মানের। ছবিতে স্ক্রিন টোন ছিল অনেকটাই ন্যাচারাল, তবে পোর্ট্রেট মোডে ছবি তুললে স্ক্রিন টোন অনেকটাই স্মুথ হয়ে যায়। সেলফি ক্যামেরায় কোনো ডেপথ সেন্সর না থাকলেও বেশ ভালো পোর্ট্রেট তুলতে পেরেছে এর ক্যামেরা। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে ফোনটির বক্সে প্রোভাইড করা হয়েছে 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটি সর্বোচ্চ 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে। ইদানিং কিন্তু আমরা xiaomi বা রেডমি বা পোকোর ফোনগুলোতে এই সমস্যাটা দেখতে পাচ্ছি, মানে সাপোর্ট করছে 18 ওয়াট, তারা দিয়ে দিচ্ছে 22 ওয়াট। আসলে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে থাকে যে আসলে এটা কি ফোনের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিনা। অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমি এখনও তেমন কিছু বলতে পারছি না। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ফোনের ব্যাটারির জন্য কিছুটা ক্ষতি হতে পারে। আর এই ফোনটিতে কিন্তু আপনার 2.5 ওয়াটের একটি রিভার্স চার্জিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোনে আমরা রিভার্স চার্জিং ফ্যাসিলিটি খুব একটা দেখতে পাই না। আর যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো টানা 2 দিনের বেশি আমি নর্মাল ইউজ করতে পেরেছি এটিকে। আর হেভি ইউজে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো পার হয়ে যাচ্ছিল অনায়াসেই। আর বিশাল এই ব্যাটারিকে 22 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফুল চার্জ করতে আমার সময় লেগেছে
প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো। সো আশা করছি ব্যাটারি ব্যাকআপ নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট থাকবেন। এবারে এর কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক, যেমন এর কল কোয়ালিটি। এর কল কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। ইনডোরের পাশাপাশি আউটডোর এবং ক্রাউডি এরিয়াতেও আমি যথেষ্ট স্পষ্টত কথা বলতে এবং শুনতে পেরেছি কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়াও নেটওয়ার্কিং ইস্যুর মতো তেমন কোনো ইস্যু কিন্তু আমার চোখে পড়েনি। আর যদি এর স্পিকারের কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো এখানে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো এবং সাউন্ড ছিল বেশ লাউড। সাধারণত আমরা এই প্রাইস রেঞ্জের ফোন থেকে এত ভালো সাউন্ড কোয়ালিটি খুব একটা কিন্তু পাই না, যা আপনারা নিজেরাই পরখ করে নিতে পারেন এর সাউন্ড কোয়ালিটি। ভিউয়ার্স, এই হচ্ছে রেডমি 9 পাওয়ারের ফুল রিভিউ। এবারে এর কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক। প্রথমে এর কিছু ভালো দিক নিয়েই কথা বলি, যেমন স্টাইলিশ লুক যা কারো কিন্তু খুব সহজেই মুগ্ধ করবে, কারণ এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে সাধারণত এত ভালো ডিজাইন খুব একটা কিন্তু আমরা রেডমির ফোনে এর আগেও পাইনি। তো এই দিক থেকে ভালো লাগবে। তাছাড়া এখানে রয়েছে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেটি এই বাজেটের ফোনে খুব একটা প্রোভাইড করা হয় না। আমি যদি সর্বশেষ বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জারের কথা, তাহলে এটিও কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট। 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। সো সব মিলিয়ে এই তিনটাই কিন্তু এই ফোনের প্লাস পয়েন্ট। এবার যদি এর কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি তাহলে বলবো প্রথমে এর দুর্বল দিক হচ্ছে এর চিপসেট। এটি মোটেও হেভি গেমার্সদের জন্য পারফেক্ট নয়। এর আগে কিন্তু আমরা রেডমি 9 যেটা বাজারে এসেছিল সেটা অফিসিয়ালি প্রায় কাছাকাছি প্রাইসে ছিল, ওইটাতে কিন্তু মিডিয়াটেক হিলিও G80 মতো গেমিং চিপসেট পেয়েছিলাম। সো যারা গেমার রয়েছেন তারা কিন্তু রেডমি 9 দিকে যেতে পারেন। তারপর যদি এর ক্যামেরা পারফরমেন্সের দিকের কথা বলি তাহলে বলবো এর ক্যামেরা পারফরমেন্স ছিল বিলো অ্যাভারেজ। সো ক্যামেরার জন্য এই ফোনটি আমি কাউকে সাজেস্ট করতে পারছি না, যদিও এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। অনেকেই হয়তো বা 48 মেগাপিক্সেলের ক্যামেরার কারিশমা জানেন। সো আমি বলবো এখানে ক্যামেরার কোয়ালিটিটা হচ্ছে মেইন। সো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটা কিন্তু রেডমি 9 বা রেডমি 9 প্রাইম থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। সো মেজর যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনের কোন জিনিসটা প্লাস এবং কোন জিনিসটা মাইনাস। এখন আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনি কি ক্যামেরাকে প্রাধান্য দিচ্ছেন? যদি আপনি ক্যামেরাকে প্রাধান্য দেন তাহলে এই ফোনটাকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। আপনি যদি গেমিংকে প্রাধান্য দেন বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটাকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। আদারওয়াইজ আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, স্টাইলিশ একটা লুকের প্রয়োজন, ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রয়োজন, যেখানে আপনি হামেশা ইউটিউবিং বা ফেসবুকিং করবেন, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। সেই সাথে বিগ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাহলে এইটাও কিন্তু আপনার জন্য পারফেক্ট। সো আমি এই ফোনের 3টা মেজর বিষয় তুলে ধরলাম প্লাস, আর 2টা মেজর বিষয় তুলে ধরলাম এই ফোনের মাইনাস। সো এখন আপনারা ডিসাইড করবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট, সেই অনুপাতে আপনারা রেডমি 9 পাওয়ার কিনতে পারেন। সো গাইজ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি হিমেল। যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।